ওকে, তো দেখো স্টুডেন্ট, আমি তোমাদের দেখাচ্ছি বাক্যের দুটি ভাগ আমি এখানে বলবো না। ধরো অর্থগত আর একটা হচ্ছে গঠনগত, এই দুটি ভাগ। এই অর্থগত ভাগে অনেকগুলো আছে। কি কি আছে দেখো, বর্ণনামূলক বা সাধারণ বাক্য। প্রথম পাচ্ছি বর্ণনামূলক বা সাধারণ বাক্য। দ্বিতীয় পাচ্ছি প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য এগুলো কি আমরা জানবো, আগেই ছকটা কিন্তু মাথায় ঢোকাতে হবে। তারপরে দেখো কি আছে, অনুজ্ঞাসূচক। অনুজ্ঞাসূচক, তারপরে কি আছে, ইচ্ছাসূচক ও আবেগসূচক। ইচ্ছাসূচক, তারপরে আবেগসূচক। এরপরে গঠনগত ভাগটাকে আবার ক ভাগে ভাগ করা হচ্ছে, তিন ভাগে। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। ঠিক আছে, এই ভাগটা আমাদের আগে দেখে নিতে হবে। সব বলে দেব, সব বলছি। আগে ছকটা আমরা কেন ধরলাম, তাহলে আমরা পরপর টপিকগুলোকে নিয়ে আলোচনা করতে পারবো। দেখো, বাক্যকে ভাগ করছি দুই ভাগে, অর্থগত আর গঠনগত। গঠন মানে হচ্ছে স্ট্রাকচার, অর্থ মানে হচ্ছে মিনিং। ঠিক আছে, তাহলে কোনো একটা বাক্যের স্ট্রাকচারটাকে দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে সেটার কটা ভাগ হচ্ছে, তিন রকমের তার গঠনগত তার ভাগ হচ্ছে। আবার তার যদি অর্থর দিক থেকে ভাগ করি, একটা বাক্যে কত রকমের অর্থ হতে পারে, একটা বাক্য দিয়ে কত রকমের অর্থ প্রকাশ করতে পারি, মিনিং করতে পারি, সেই অর্থগত ভাগ। অর্থগত মানে এখানে হচ্ছে কতগুলো অর্থ দিয়ে আমি সেই একটা বাক্যকে ভাঙতে পারি, বাক্যের কতগুলো অর্থ হতে পারে, সেই ভাগে আমরা এই কটাকে পাচ্ছি, 1 2 3 4 5। তাহলে অর্থগত দিক থেকে বাক্যকে 5 ভাগে ভাগ করা হচ্ছে, গঠনগত দিক থেকে বাক্যকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। বাক্যের গঠনটা, তার স্ট্রাকচারটা, সেটা 3 ভাগে হচ্ছে। পরবর্তী ক্লাসে উঠলে তোমরা আরও এগুলো শিখবে, আরও ডিটেলসে যাবে। তোমাদের ক্লাসে এতটুকু অবধি বুঝে নাও যে সেটাকে অর্থগত দিক থেকে 5 ভাগে এবং গঠনগত দিক থেকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। অর্থ মানে হচ্ছে তার মিনিং, গঠন মানে হচ্ছে তার স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে বাক্যের মিনিংয়ের দিক থেকে তাকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে প্রথম চলে আসি দেখো, বর্ণনামূলক বা সাধারণ বাক্য। আমি বইয়েতে যাচ্ছি না, আমি আগে তোমাদের জেনারেলভাবে বোঝাচ্ছি জিনিসটাকে, তারপর আমরা বইয়ের ডিটেলসে যাব। বর্ণনামূলক বা সাধারণ বাক্য কি, যখন কোনো কিছু তুমি ডেসক্রিপটিভ, যেগুলো বলা হয় ডেসক্রিপটিভ সেন্টেন্স, তুমি কিছু সম্বন্ধে বর্ণনা দিচ্ছ। ঠিক আছে, তুমি তোমার স্কুলের সম্বন্ধে বর্ণনা দিচ্ছ, আমি অমুক স্কুলে পড়ে, এই স্কুলে এই আছে, ওই স্কুলে এই এই আছে, এই স্কুলে এতজন শিক্ষক আছেন, এই স্কুলে একটি লাইব্রেরি আছে, এই স্কুলে এতগুলি ল্যাবরেটরি আছে, এই স্কুলে এতজন ছাত্র আছে। এই যে বাক্যগুলো আমি লিখছি,
এগুলো সবই কিন্তু হয়ে যাচ্ছে সাধারণ বাক্য বা বর্ণনামূলক বাক্য, বা যেখানে তুমি কিছুর ডেসক্রিপশন দিচ্ছ। ঠিক আছে, তো সেই ডেসক্রিপটিভ বাক্য এইটা হয়ে যাচ্ছে সাধারণ বাক্য বা বর্ণনামূলক বাক্য। দ্বিতীয় হচ্ছে প্রশ্নসূচক বাক্য। সবাই জানো কোনো কিছু কোশ্চেন করাটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। ঠিক আছে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, এই যে প্রত্যেকটা প্রশ্নের প্রশ্ন চিহ্ন বসছে শেষকালে, সেইটা হয়ে যাচ্ছে প্রশ্নসূচক বাক্য। তাহলে হয়ে গেল সাধারণ বাক্য, প্রশ্নসূচক বাক্য, অর্থের দিক থেকে দুটো ভাগ হলো। তৃতীয় ভাগ হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। দেখো এখানে বলা হচ্ছে যে বাক্যে কোনো অনুজ্ঞা আদেশ প্রকাশ করা হয় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলা হচ্ছে। ঠিক আছে, কোনো আদেশ, আদেশ বলতে কীরকম, আমি কাউকে কোনো রকম আদেশ করছি যে বইটা পড়ো, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ ওইটা নিয়ে এসো, ওটা খেও না, এই যে আমি তাকে আদেশ করছি, অর্ডার করছি, তাহলে সেই অর্ডারটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে সেই অর্ডারটা যখন বোঝানো হবে কোনো বাক্যের মধ্যে, তখন সেটাকে বলা হবে তোমার অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে কি হবে, ইচ্ছাসূচক বাক্য। কোনো কিছু ইচ্ছা বোঝাচ্ছে, ঠিক আছে, তখন তাকে বলা হয় ইচ্ছাসূচক বাক্য। ইচ্ছাসূচক বাক্য কেমন, যেমন ধরো এখানে বলেছে এই যে চতুর্থ বাক্যে একটা ইচ্ছা প্রকাশ পেয়েছে। চতুর্থ বাক্য হচ্ছে অনেক বড় হও বাবা, তোমাদের বইতে দিয়েছে অনেক বড় হও বাবা, আশীর্বাদ করছে, তার ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো, ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তুমি তাড়াতাড়ি আরোগ্য লাভ করো, ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে ইচ্ছা প্রকাশ পাচ্ছে যখন, তখন তোকে বলা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। ঠিক আছে, এখানে কিন্তু অর্ডার হচ্ছে না, এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে না, এখানে কিন্তু সরল বাক্য হচ্ছে না, এখানে কি হচ্ছে না ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, বক্তা তার মনের ইচ্ছাটা প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ইচ্ছাসূচক বাক্য, সেটা আশীর্বাদের মতো লাগছে কিছুটা। তো তারপরে হচ্ছে আবেগসূচক বাক্য। আবেগসূচক বাক্য, সেখানে কিন্তু আবেগসূচক চিহ্নও থাকবে। যে বাক্যে আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা প্রভৃতি আবেগ প্রকাশ পায়, বিভিন্ন রকম ইমোশনগুলো প্রকাশ পায়, তাকে আবেগসূচক বাক্য বলে। যেমন এই যে দেখো, বাহ খুব সুন্দর হাতে লেখা হয়েছে, এই যে বাহ পরে একটা আবেগসূচক চিহ্ন রয়েছে, তো এইগুলোকে বলা হচ্ছে আবেগসূচক বাক্য। এরপরে আমরা টেক্সটে আসি, অর্থগত বিভাগ। এখানে 5টা তোমার বাক্য দিয়েছে। আমি সেদিন বাবার পাশে বসে আছি, 2 নম্বর তোমার চিঠি লেখা হয়েছে, 3 নম্বর এক্ষুনি লিখতে বসো, 4 নম্বর অনেক বড় হও বাবা, 5 নম্বর বাবা খুব সুন্দর হাতের লেখা হয়েছে। তাহলে এইখানে দেখো উপরে বাক্যগুলিতে অর্থগত দিক থেকে নানা ধরনের, বাক্যের শেষে ব্যবহৃত হয়েছে কয়েক রকম চিহ্ন ব্যবহৃত হয়েছে। প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম বাক্যের শেষে রয়েছে দাঁড়ি মানে পূর্ণচ্ছেদ, দ্বিতীয় বাক্যের শেষে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন, আর পঞ্চম বাক্যের বাস পদটির পরে রয়েছে একটি আবেগ চিহ্ন। এই অর্থগত দিক থেকে বাক্যগুলিকে শ্রেণীবিভাগ দেখা যাক। প্রথম বাক্যটি বর্ণনামূলক, তাহলে কি আমি সেদিন বাবার পাশে বসে আছে, একটা বর্ণনা বোঝাচ্ছে। দ্বিতীয় বাক্যে কিছু প্রশ্ন করা হয়েছে, এই বাক্যে তাই শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এরকম বাক্যকে বলা হয় প্রশ্নসূচক বাক্য। এই যে তোমার চিঠি লেখা হয়েছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাই এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। তৃতীয় বাক্যে অনুজ্ঞা বা আদেশের অর্থ আছে, এর পাশে দাঁড়িয়ে রয়েছে, এটি অনুজ্ঞাসূচক বাক্য। তৃতীয় বাক্যটা কি, এখনই লিখতে বসো, কোনো কিছু অর্ডার করা হচ্ছে, অনুজ্ঞাসূচক বাক্য, অর্ডার করা হচ্ছে। চতুর্থ বাক্যে ইচ্ছা প্রকাশ পেয়েছে, এর শেষে দাঁড়িয়ে রয়েছে ইচ্ছাসূচক বাক্য। অনেক বড় হও বাবা, কেন যেন একটা আশীর্বাদ করা হচ্ছে, কাউকে কিছু ভালোবেসে কিছু বলা হচ্ছে, তাহলে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে একটা, তোমার বড় হওয়াটা আমার ইচ্ছা, তোমার ভালো হওয়াটা ইচ্ছা, তোমার আরোগ্য কামনা, আরোগ্য মানে তুমি সুস্থ হয়ে যাও, এটা আমার ইচ্ছা, তো এই ইচ্ছাটা প্রকাশ পেয়েছে। তারপরে পঞ্চম বাক্য কি বলছে, পঞ্চম বাক্যে একটি আবেগ প্রকাশ পেয়েছে, এই বাক্যের প্রথম পদ বা, এরপরে রয়েছে আবেগ সূচক চিহ্ন,
এবং শেষে দাঁড়িয়ে রয়েছে, এরকম বাক্যকে বলা হয় আবেগসূচক বাক্য। তাহলে সংজ্ঞাসহ শ্রেণীবিভাগ, আমরা সংজ্ঞাসহ শ্রেণীবিভাগে যাচ্ছি না, তোমরা সংজ্ঞাগুলো যে লাল রঙে দেখতে পাচ্ছ এগুলোকে পড়বে, আমরা এগুলোকে নিয়ে আলোচনা করলাম। বাক্যের অর্থগত ভাগটাকে নিয়ে আলোচনা করলাম, উদাহরণ নিয়ে আলোচনা করলাম। তো এরপরে এখানে আরও কিছু দেখো উদাহরণ রয়েছে। বনে বাঘ থাকে, এটা হচ্ছে বর্ণনামূলক। প্রশ্নসূচক কোথায় যাচ্ছ, অনুজ্ঞাসূচক মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ, ইচ্ছাসূচক সুখে থেকো, আবেগসূচক সাবাস এই তো চাই। তো এইগুলো হচ্ছে বাক্যের অর্থগত ভাগ হয়ে গেল। এর সাথে আমরা আজকে গঠনগত ভাগটাও দেখে নেব। গঠনগত বিভাগ কি বলছে, রক্ষক কি ভক্ষক হয়, এই একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া, যে রক্ষক সেই ভক্ষক, যে রক্ষক প্রধান খণ্ডবাক্য, সেই ভক্ষক প্রধান খণ্ডবাক্য। তারপরে কি বলছে, যে রক্ষক অথচ সে ভক্ষক হয়েছে, যে রক্ষক প্রধান খণ্ডবাক্য, সে ভক্ষক হয়েছে প্রধান খণ্ডবাক্য, সংযোজক হচ্ছে অথচ। তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো না, আমি এই ব্যাপারটাকে বলি। তোমাদের এই উদাহরণটা নিয়ে আমি আগে বলি। প্রথম হচ্ছে রক্ষকই ভক্ষক। গঠন বুঝছি এবার। তাহলে রক্ষকই ভক্ষক, এখানে আমরা আগে চ্যাপ্টারে পড়েছি যে প্রত্যেকটা বাক্যের শেষে একটা সমাপিকা ক্রিয়া থাকবেই, নাহলে বাক্যটি সম্পূর্ণ হবে না। এখানে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, সেটা কি না হয়, কিন্তু সেটা কি আছে, উজ্জ আছে। আমরা আগের চ্যাপ্টারে পড়েছি সমাপিকা ক্রিয়া কিছু কিছু সময় উজ্জ থাকে। তো যে এখানে দেখো যে রক্ষক, উদ্দেশ্যও কিন্তু এখানে উজ্জ রয়েছে। তাহলে যে রক্ষক সেই ভক্ষক হয়ে যাচ্ছে, যে রক্ষক রক্ষকই ভক্ষক হয়। তো মুছলাম আমি। তাহলে রক্ষকই ভক্ষক হয়, এইটা হলো বাক্য। তাহলে এই যে বাক্যের এই পার্টটা, এটা হচ্ছে বাক্যের একটা খণ্ড, খণ্ড বাক্য। এখানে আমরা জানবো খণ্ড বাক্য, পার্ট অফ এ সেন্টেন্স, বাক্যের একটা খণ্ড, পার্ট। তাহলে এই হচ্ছে খণ্ড বাক্য। এবার যদি এরকমই একটা সেম খণ্ড বাক্যকে আমি এর সাথে যোগ করে দিই, এও মাঝখানে একটা প্লাস চিহ্ন দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, যৌগিক চিহ্ন, যৌগিক বাক্য। এই প্লাস চিহ্নটা তখন একটা অন্য একটা শব্দ দিয়ে হবে। কেমন হবে, আগে যৌগিক বাক্যটা আমরা বুঝি। রক্ষক ভক্ষক, এখানে কি বলছে দেখো, সে রক্ষক, সে রক্ষক হয়টা সবসময় উজ্জ আছে, দরকার নেই, অথচ সে ভক্ষক। আচ্ছা আগে রক্ষক ভক্ষকটা কি, রক্ষক মানে হচ্ছে যে রক্ষা করে, ভক্ষক মানে হচ্ছে যে ভোগ করে, ঠিক আছে। তো তুমি কিছু মাছ চাষ করেছো পুকুরে, তো সেই মাছগুলো রক্ষাকর্তা তুমি, আবার সেই মাছগুলো তুমি মাঝে মাঝে তুলে খাচ্ছ, সেটা তুমি ভক্ষক, ভোগ করছো সেটা। তাহলে রক্ষক যে সেই ভক্ষক, তাহলে এখানে যে রক্ষক সেই অথচ সে ভক্ষক, এই অথচ শব্দটা এখানে যোগ করে দেখো, দুটো শব্দকে যোগ করা হয়েছে। এটা একটা খণ্ডবাক্য, এটা একটা খণ্ডবাক্য। এবার দেখো সে রক্ষক, এখানেও একটা সমাপিকা ক্রিয়া হয় আছে, এখানেও একটা সমাপিকা ক্রিয়া হয় আছে, উজ্জ, সে ভক্ষক হয়। কিন্তু এই দুটো খণ্ডবাক্যকে আমি একসাথে যোগ করে দিচ্ছি, তখন হচ্ছে এটাকে বলা হবে যৌগিক বাক্য, বা যোগ করে দেওয়া হচ্ছে যে বাক্যটা। তাহলে দুটো খণ্ডবাক্য, দুটো প্রধান খণ্ডবাক্য, যাদের দুটোরই একটা করে সমাপিকা ক্রিয়া আছে, তো সেই দুটিরই সমাপিকা ক্রিয়া থাকা সেই প্রধান খণ্ডবাক্যগুলোকে যখন আমি একসাথে যোগ করে দিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য তো একই ব্যাপার, কোনো ব্যাপার নয়। এইগুলো এক একটা, এটাও একটা সরল বাক্য, এটাও একটা সরল বাক্য, দুটো সরল বাক্যকে যোগ করছি, যৌগিক বাক্য। জটিল বাক্যের কনসেপ্টটা আলাদা, আগে এইটা বুঝে নাও। দুটো সরল বাক্য দেখো রয়েছে, সরল বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, উদ্দেশ্য বিধেয় সমস্ত কিছু পারফেক্ট থাকবে, তা সব রয়েছে।
তাহলে সেই পারফেক্ট বাক্যটা যখন আরেকটা পারফেক্ট বাক্যের সাথে যোগ করা হচ্ছে অন্য একটি শব্দের দ্বারা, সেইটি কি হচ্ছে তখন যৌগিক বাক্য। ঠিক আছে, তাহলে এই যৌগিক বাক্য, এই অথচ শব্দটা হচ্ছে এখানে যোগ করছে, কানেক্ট করছে দুটো সরল বাক্যকে। ঠিক আছে, দুটো সরল বাক্যকে যোগ করছে। এবার এবার আমরা জটিল বাক্যটা নিয়ে আলোচনা করব। একটু খটোমটো লাগবে, আস্তে আস্তে হয়ে যাবে, আমরা পরে ক্লাসে আবার আরো বেশি করে আলোচনা করব, অসুবিধা হবে না। তো কিরকম দেখো, যে রক্ষক সেই ভক্ষক হয়। আমার বলার কথা হচ্ছে যে রক্ষক মানে যে রক্ষাকর্তা সেই ভক্ষণকর্তা, সেই মানে খাচ্ছে। তাহলে সেই বাক্যটাকে আমি অথচ যোগ করে না করে আমি কিভাবে লিখতে পারি, যে রক্ষক সেই ভক্ষক। দেখো ওই বাক্যটার আগে সে ছিল, পরেও সে ছিল, কিন্তু এই বাক্যটার এখানে সে রয়েছে, সেই রয়েছে। কি হলো, বাক্যর অর্থটা একই রয়ে গেল, অর্থের পরিবর্তন হলো না, কিন্তু তার গঠনটা চেঞ্জ হয়ে গেল, জটিল হয়ে গেল। অর্থটা জটিল হলো না, তার স্ট্রাকচারটা হয়ে গেল জটিল। অর্থর কোনো পরিবর্তন হলো না, জটিল বাক্যে যা যৌগিক বাক্যে যা অর্থ ছিল তাও জটিল বাক্যে তাই অর্থ রইল, কিন্তু তার স্ট্রাকচারটা পাল্টে গেল। তাহলে আমি যদি বলি সে রক্ষক, যে রক্ষক সেই ভক্ষক, যদি আমি সেটা বলি তাহলে জটিল বাক্য হলো, এবং জটিল বাক্যের যে অর্থটা হলো, আমি যদি বলি সেই আগের বাক্যটা সে রক্ষক অথচ সেই ভক্ষক, তাহলে সেটাও একই রকম হয়ে গেল, সেটা যৌগিক বাক্য হলো। দুটো বাক্যের মধ্যে এখানে এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আবার দেখো, উপরে প্রথম বাক্যে একটি কর্তা রক্ষক এবং একটি সমাপিকা ক্রিয়া হয়, এরকম বাক্যকে সরল বাক্য বলে। দ্বিতীয় বাক্যে দুটি খণ্ডবাক্য আছে, তার মধ্যে একটি প্রধান সেই ভক্ষক হয় এবং একটি অপ্রধান যে ভক্ষক, এটি জটিল বাক্য বলে। তৃতীয় বাক্যে দুটি খণ্ডবাক্য আছে এবং তবে ওই দুটিই প্রধান খণ্ডবাক্য, একটি অন্যটির উপর নির্ভরশীল নয়। এই দুটি প্রধান খণ্ডবাক্যের সংযোজক পদ হলো অথচ। এরকম আরও সংযোজক পদ আছে, যেমন এবং, অথবা, কিন্তু, এরকম বাক্যকে বলে যৌগিক বাক্য। তোমাদের বোঝবার সুবিধার জন্য সরল, জটিল ও যৌগিক বাক্যে কিছু উদাহরণ দেওয়া হলো। সরল বাক্য কেমন, ছেলেটি গরিব, হয়টি তার ব্র্যাকেটে আছে, তার মানে এটি উহ্য আছে। তাহলে ছেলেটি গরিব এই বাক্যটাকে আমি যদি জটিল বাক্যে, আচ্ছা এটা পরপর জটিল বাক্য সরল বাক্যে উদাহরণ দিয়েছে। ছেলেটি গরিব, তারপরটা দেখো বইটা মন দিয়ে পড়ো। সরল বাক্য মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, কোনো ব্যাপার নেই, সে বাজায় ঢাক, ঢোল আর পাখোয়াজ, সিম্পল বাক্য। জটিল বাক্য এবং যৌগিক বাক্য নিয়ে তোমাদের একটু সমস্যা হচ্ছে, দেখবে। আমি জানি সে পরীক্ষায় প্রথম হবে, আমি জানি সে পরীক্ষায় প্রথম হবে। আমি জানি, আমার জানা একটা বাক্য, আমি জানি, আবার সে পরীক্ষায় প্রথম হবে, সেটা একটা বাক্য। তো এই দুটোকে যোগ করা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য আমি জানি, এবং সে পরীক্ষায় প্রথম হবে, সেটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। প্রাণ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, প্রাণ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এই দুটো বাক্য আছে এখানে, দুটো বাক্য, যিনি প্রাণ দিয়েছেন, আহার দেবেন তিনি, দুটো বাক্য আছে। এই দুটো বাক্যকে যোগ করা হয়েছে, কিন্তু এদের মধ্যে কোনো সংযোজক নেই, একটা অন্য প্রক্রিয়ায় হয়ে গেছে, সেটা হচ্ছে, তাই জন্য এটাকে বলছে জটিল বাক্য। তারপরে যদি সময় থাকে তবে এখানে এসো, যদি তবে দিয়ে দেখো হয়েছে। তার আগেরটা দেখো, প্রাণ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, যিনি তিনি। ঠিক আছে, আমি জানি যে সে পরীক্ষায় প্রথম হবে, যে সে, এই যে বাক্য, এই জিনিসগুলোকে ব্যবহার করে বাক্যগুলোকে জটিল বাক্য করা হয়েছে। এগুলো আস্তে আস্তে পড়তে আরও মানে পরবর্তী ক্লাসে তোমরা আরও এগুলো ডিটেলসে পড়লে তখন তোমাদের সুবিধা হবে। যতটা পারা যাচ্ছে এখানে বোঝো, আমি আরও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো পরবর্তী ক্লাসে। যৌগিক বাক্য দেখো কিরম রয়েছে, যৌগিক বাক্য সহজ, তোমরা বুঝে গেছো, দুটো প্রধান খণ্ড বাক্যকে যোগ করা হচ্ছে। সেটা কি, তিনি বিনয়ী, তার আচরণে তা প্রকাশ পায়, আমি পড়ি কিন্তু মনে রাখতে পারি না।
এখানে এগুলো যোগ করা হয়েছে, কিন্তু এবং আর একটা হয়েছে এবং, এই দিয়ে যোগ করা হয়েছে। ঠিক আছে স্টুডেন্ট, আজ এতটুকুনি রইল। এর পরের দিন ক্লাসে আমি আবারও এই একটু সরল বাক্য এবং জটিল বাক্যগুলোকে নিয়ে আলোচনা করব, এবং আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমাদের অ্যাটেন্ডেন্স আমি আগেই নিয়ে নিয়েছি, তাই অ্যাটেন্ডেন্স এখন আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বাই অল অফ ইউ।